ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নবাবগঞ্জের দোহারে আমি এই মুহূর্তে রয়েছে। এখানে আলিচর গ্রামে আমি অবস্থান করছি এবং সেখানে একজন প্রবীণ অভিনেতার সাথে কথা বলবো। তিনি বাংলা চলচ্চিত্রের ক্যারিয়ারে 3.5 দশক পার করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। হ্যাঁ, অসংখ্য বাংলা সিনেমায় আপনি অভিনয় করেছেন। আজকে আপনার গ্রামের বাড়িতে আসলাম এবং এখানে এসে কাস্তে হাতে কিভাবে সময় কাটছে এখন এইখানে? এই যে বাগান পরিচর্যা করা, কারণ এটা এটি বনে রোপণ করে হলো আমার ওয়াইফ। আচ্ছা, এক সময় কিন্তু আপনি সিনেমায় অভিনয় নিয়ে ব্যাপক ব্যস্ত ছিলেন এবং সেই সময়টায় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারে অবশ্য আমি যদি ভুল না করি আপনি 3.5 দশকের বেশি সময় পার করেছেন, প্রায় 33 বছরের উপরে। তো এখন এই যে চলচ্চিত্রে আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না। গ্রামের বাড়িতে অসম্ভব সুন্দর জায়গা আপনার এই গ্রামের বাড়ি, এবং সেখানে আপনি বাগান পরিচর্যা করেন এবং এইভাবেই কি এখন সময়টা কাটছে? আমি ওই যে অসুস্থ হওয়ার পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেখানে প্রায় মাসখানেকের কাছাকাছি হবে। সেখানে ভালো না হয় তারপরে গেলাম পিজিতে প্রায় 16-17 দিন ছিলাম। তারপরে এই ঈদের আগ দিয়ে প্রফেসর বললো যে আমরা তো ঈদের ছুটিতে বাড়ি চলে যাবো, তা আপনি কি করলেন? আমি বললাম যে আপনারা চলে গেলে আমি থেকে করবো নাকি, শুধু 350-400 টাকা বেড ভাড়া, আমার ছেড়ে দেন। আমি চলে আসলাম। এরপর থেকে এখন কী করবো, এই নিয়ে আসি বাগান চর্চা, নিজের এটি করা, একটু লেখাপড়া করা, বই নিয়ে সারা জীবন তো লেখাপড়া করলাম না, শেষ বয়সে এসে লেখাপড়া করি। একটু জানতে চাই, প্রায় 650-র উপর সিনেমায় অভিনয় করেছেন, তার আগে মঞ্চতে কাজ করেছেন। অভিনয়ের ক্ষুধাটা আসলে আপনার ভিতরে আসলো কিভাবে? এটা বলা যায় মানে পৈতৃক সূত্রেও বলা যায়, কারণ আমার বাবা কলকাতাতে ছবি বিশ্বাসের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু 2 দিন কাজ করার পরে তার ওই যে মানে প্রোডাকশন সাইটের যে সমস্যা, এগুলো ওনার সহ্য হয় নাই। তো উনি কিন্তু যে খামাখা নিয়ন্ত্রণে চলে আসলেন। সেই সূত্রে হয়তো হতে পারে। গ্রামে আছেন, অনেকদিন থেকে কাজ হচ্ছে না, এভাবেই আপনার দিন কেটে যাচ্ছে। অসংখ্য বেগুনও ধরেছে অবশ্য গাছে, এবং পরিচর্যাটা আসলে সুন্দর মতোই করেন আপনি। আমি করতে পারি না, কারণ আমার তো একবার লাটকা দিয়ে বসে না পারলে আমি কাজ করতে পারি না। আচ্ছা, কাজ করি, ভেতরে গিয়ে বসি। হ্যাঁ, শিওর। হ্যাঁ, একসময় লাইট ক্যামেরা অ্যাকশন কাটের দুনিয়ায় কিন্তু প্রতিনিয়ত ছুটে বেড়াতেন। সে জায়গায় আজকে একটা গ্রামীণ পরিবেশে একাকিত্বই বলা চলে। একটু জানতে চাই, খারাপ লাগে না? না, খারাপ লাগে না, কারণ হচ্ছে যে শহরের কোলাহল থেকে দূরে এখানে যারা আছি ভালোই আছি আল্লাহর মতে, কোনো নাই। ওই ইদানিং রাস্তাটা হয়ে যাওয়াতে রাত 8-9 পর্যন্ত একটু হয়, কিন্তু মানে ম্যাক্সিমাম ইটা নাই। একটু জানতে চাই, সেটি হচ্ছে সিনেমায় আপনি কবে আসলেন এবং কিভাবে আসলেন? 91 থেকে রানিং, মোটামুটি 91 থেকে রানিং হতে পারে। আর 72-73-তে যা করছি এটা এই নাই বললেই চলে। হয়তো শর্ট নিয়েছে 1-2টা নিয়ে, হয়তো কেটেই ফেলতেছে। কারণ একমাত্র নায়ক নায়িকাদেরকে প্রেফারেন্স দিয়ে আমাদের প্রশ্নগুলো, আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমাদের প্রশ্নগুলো বিশেষ প্রয়োজন ছাড়া গ্রহণ করা হয় না। বিশেষ প্রয়োজন ছাড়া, কারণ একজন শাকিব খানের বাড়িতে বা একজন অপু বিশ্বাসের বাড়িতে একজন চাকর লাগবে, কেয়ারটেকার লাগবে, রাখা দরকার রাখছে। তাদের সঙ্গে ওরকম এটা নিয়ে ওটা নিয়ে এই ধরনের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নেই, আর্থিক সম্পর্ক নাই কোথাও। নূর মোহাম্মদ মনির একটা, সেটার ছবির নাম হলো প্রেম প্রতিশোধ। ওই ছবিতে কাঞ্চনের সাথে আর অরুণা বিশ্বাসের সাথে কাজ করেছিলাম। তখন সেখানে উপস্থিত ছিলেন একজন পরিচালক, পরে অবশ্য নাম জেনেছি, আবিদ হাসান বাদল। তো শর্টটা দেওয়ার পরে উনি মণিভাইকে জিজ্ঞেস করেন, মণিভাই খুব ভালো আর্টিস্ট আনছেন, কোথায় জোগাড় করলেন? তো মণিভাই আমাকে ডেকে বাদল ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিল। ওনারা কয়েকটা ছবি করেছি, তা আপনি খুব ভালো আর্টিস্ট, আমি
ওইটাই আমার জাতীয় পুরস্কার পাওয়া হয়ে গেছে। আর লাগবে না, কারণ একজন পরিচালকের সাক্ষাৎকার, পরিচালকের স্বীকৃতি পাওয়া, একজন পরিচালকের স্বীকৃতি পাওয়া, ইয়ার ভেরি গুড আর্টিস্ট, বুঝলেন না? আর এরপরে জাতীয় পুরস্কার লাগে না আমার দৃষ্টিকোণ থেকে। এখন ওটা হলো শো বিজনেস, জাতীয় পুরস্কার একটা পাইছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি ওই সময় তো তরুণ ছিলেন, মূল চরিত্রে অভিনয় করার কখনো ইচ্ছা জাগেনি যে মূল চরিত্রে আমি কাজ করব? ছোট ছোট চরিত্র দিয়ে তো অনেকে এদেশে অনেক জায়গায় চলে গিয়েছিল। হ্যাঁ, ইচ্ছে জাগছিল এবং অনেকের কাছেই বলেছিলাম, যেমন মুস্তাফা মানার এক ছবিতে কাজ করার পরে আরেকটা ছবি উনি যখন করতেছিলেন, বললেন যে ভাই এই ক্যারেক্টারটা আমাকে দেওয়া যায় না। কী বলেন সরকার ভাই, এটা তো শাবানা ম্যাডামের পাশে আনোয়ার হোসেনকে লাগবে, যে দেন ক্যারেক্টারটা দেন না আমারে। হ্যাঁ, না এটা আনোয়ার হোসেন করবে। আনোয়ার হোসেন যেহেতু করবে, তারপরে তার আমার কিছু বলার থাকে না। সিমিলার কাজী মুর্শিদ, গানি ছবিটা করার আগে উনি নাটক করেছিলেন, যেটা মাসুম আজিজ করেছে চরিত্রটা, সেই চরিত্র আমি করেছি নাটকে। আলটিমেটলি আমার দুর্ভাগ্য যে নাটকটা টেলিকাস্ট হয়নি। পরে শুনলাম যে কাজী মুর্শিদ ওটাকে ছবি বানিয়েছে। আমাকে বলেছিল অন্য একটা চরিত্র করার জন্য, আমি না, যেখানে আমি ওইটা করছি সেটা আমি আর করবো না। তার মানে আপনি চেষ্টা করেছিলেন অনেক পরিচালকের সঙ্গে? লাস্ট চেষ্টাটা করলাম হলো গাজী মাজহারুল আনোয়ার, ওনার একটা ছবিতে অভিনয় করলাম, সেটাও ইলিয়াস কাঞ্চন, তারপরে নাসিমা খান, ওনাদের সঙ্গে হ্যাভি ড্রামাটা ছিল। তো করার পরের ছবিতে মাজহারুল আনোয়ার সাহেবকে বললাম যে স্যার এইটা ক্যারেক্টারটা আমাকে দেওয়া যায় না? না, এটা তো রাজ্জাক করবে। তো ধরেন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি কী করবেন? সেটা তো রাজ্জাক করবেন অ্যাক্সিডেন্ট, তাহলে তোমাকে ভাবতাম। তো এখন ভাবতে হবে এই সমস্যাটা কোথায়, তাহলে হয়তো আমি নিজেকে যাচাই করতে পারতাম যে আমি আর্টিস্ট হইতে পারছি কিনা। না, এটা রাজ্জাক করে, ঠিক আছে, আর কিছু বলুন। তার মানে পরিচালকরা আপনাকে নিয়ে মানে ওই ছোট ছোট ক্যারেক্টারেই ভাবতো? ওটি নিয়ে, হ্যাঁ, কারণ একবার একটা চরিত্র ছোট ক্যারেক্টার এস্টাবলিশড হয়ে গেলে পরে ওটা আর হয় না। এটা অতৃপ্তি তো আপনার থেকে যাচ্ছে। হ্যাঁ, অথচ অভিনয়ের ক্ষেত্রে তো রয়েই গেছে, শুধু অভিনয়ের ক্ষেত্রে না, লেখাপড়ার ক্ষেত্রে যখন লেখাপড়া করা উচিত ছিল সে সময় লেখাপড়া করি নাই। এখন হাজার লাখ টাকার বই কেনা পড়ে কখনো লাভ বেনিফিট নাই। যা আমি জানতে চাই সেটি হচ্ছে, যে সময়টায় আপনি কাজ করেছেন বা যে চরিত্রে কাজ করেছেন, সেখানটায় সম্মানীটা তো খুব বেশি আহামরি ছিল না। তা কিভাবে চলতেন আপনি, কিভাবে জীবনযাপন করতেন? কারণ আমার একটা প্রবলেম ছিল, নিজস্ব প্রবলেম। আমি কারণ বলতে পারতাম না যে ভাই এত টাকা ছাড়া কাজ করবো না, এটা বলতে পারিনি। আর সবসময় চেষ্টা করেছি যে আল্লাহ তো আমার জন্য এটাই নির্ধারণ করেছে, এটাই আমার যথেষ্ট, কারণ এতে বেশি তো আমাকে কে দেবে, নাও দিতে পারে। সামান্য পয়সা দিয়ে আপনি কিভাবে চলতেন? কারণ ঢাকা শহরে থেকে অভিনয় করা, যাতায়াত করা এবং সব মিলিয়ে কিন্তু একটা বড় ধরনের সংকটের জায়গা ছিল বলে মনে করি আমি, যে সময়টায় আপনি কাজ শুরু করেছিলেন। আপনি মনে করাটা ঠিক আছে, কীভাবে চলছি সেটা একমাত্র আল্লাহই জানে, আর জানে আমার ওয়াইফ। কারণ আমি যা পাই আমার ওয়াইফের কাছে দিয়ে দিই, ও কেমন কী আই ডোন্ট নো, এগুলো না আমার মাথা ব্যথা নেই। সংসার চলছে চলছে, না চলছে নাই। একটু জানতে চাই, মানে অসংখ্য মানে ওই সময়কার সকলের সঙ্গে কিন্তু অভিনয় করেছেন, এবং অভিনয়ের মজার কোনো স্মৃতি আছে কিনা আপনার, যে অমুখের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো ঘটনা ঘটেছে? রাজ্জাক কিংবা কবরী কিংবা আলমগীর কিংবা এই প্রজন্মের ইলিয়াস কাঞ্চন, মান্না, মৌসুমী, সালমান শাহ। একটা ঘটনা আছে, সেটা হলো এস এ হক অলিকের কি একটা ছবির নামটা মনে নেই, এটা ধনবাড়িতে শুটিং হয়েছিল। তো আমি ওর যে যে কী বলে হারবালের নিম কাঁচা করলা বা ছানকুনি পাতা এগুলো ভর্তা খেতাম। তো এটা একদিন খাওয়ার পর দেখে রাজা বললো যে এগুলো মানুষে খায় নাকি? তো খাওয়ার পরে এখন বলছে যে লোক পাঠায় বলছে যে এটা ডেলি দিতে গেছে, যে বলে যে ছানকুনি পাতা পাওয়া যাবে না, এগুলো লোক কই খুঁজে আনবে কি, ছানকুনি পাতা থাকে হলো জোর জারে, তারপর আনা পারবো না। এই হলো আর কি স্মরণীয় ঘটনা আমার ভাইয়ের সঙ্গে, মানে মজার মানুষ ছিলেন আর কি। একটু আমরা একটু সালমান প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছ থেকে। সালমান শাহর সঙ্গেও তো কাজ করেছেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা যদি একটু বলতেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আর মোটামুটি অনেকই আছে। তো একটাই হলো যে মারা যাওয়ার আগের দিন সম্ভবত ডাবিং করতেছিলাম, সেদিন প্রচণ্ড সিগারেট খাচ্ছিল সালমান শাহ।
সে এত সিগারেট খাচ্ছি সাথে অসুবিধা হয়ে যাবে তো। হ্যাঁ কিছু না। এরপরে আসলে ওর বউ ওর বাবা সে কী কথাবার্তা বললো, তারা চলে গেল। ওটাই তার সঙ্গে আমার শেষ কথাবার্তা। এরপরের দিন শুনলাম যে সে মারা গেছে। আমার খুব কষ্ট লাগলো যে সেটা এত ইমপ্রেসিভ আর এত অবুঝের মতো একটা কাজ করলো। পরে কেউ বলে কেউ মেরে ফেলেছে, কেউ বলে সে ফাঁসি দিয়ে মরেছে। যাকে এটা আল্লাহ জানে, গড নোস। আমি একটু আপনার কাছে আসতে চাই, এই যে অসংখ্য সিনেমায় কাজ করেছেন, যাদের সঙ্গে কাজ করেছেন তারাও অনেকে আজ পৃথিবীতে নেই, আপনার সমবয়সী অনেকেও হয়তো বা নেই, আপনি আছেন। তো এই যে কোনো স্মৃতি মনে পড়ে তাদের, যাদের সাথে আপনার খুবই সখ্যতা ছিল, যে অভিনয় শিল্পীদের সাথে আপনার খুবই ঘনিষ্ঠ ছিল, একটু জানতে চাই। না, আমার সমবয়সী বলতে একমাত্র ছিলেন এটিএম শামসুজ্জামান ভাই। এরপরে আছে প্রবীর মিত্র। প্রবীর মিত্র এখন আপনার অচলের মতোই শুনছি হুইল চেয়ারে সে চলাফেরা করে। আমি আল্লাহর রহমতে এখনও মানে আল্লাহর অশেষ রহমত বলি যে আমি এখনও হাঁটাচলা করতে পারি। ঢাকা ছেড়েছেন, মানে আপনার প্রিয় প্রাঙ্গণ এফডিসি, শুটিং, লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় আগের মতো আর নাই। মানে এটি কি কারণ আসলে আপনাকে কেউ বলছে না, না আপনি নিজে থেকে চলচ্চিত্র থেকে দূরে আছেন? না, আমি প্রথম আসছিলাম যেহেতু তখন বাসা ভাড়ার সংকলন হচ্ছিল না। যে পয়সা আর্ন করতাম সেটা খাবার দাবারে চলে যেত। সেই বিধায় বললাম যে কী করা যায়, ভাই বোনদের সাথে পরামর্শ করলাম। তারা বললো যে দেখো যদি গ্রামে গিয়ে থাকতে পারো, তাহলে গ্রামে তো এখন ছোটো ভাই মারা গেল, কী করা যাবে। তখন বললাম যে ঠিক আছে, তো গ্রামেই যাই। এই গ্রামে চলে আসলাম। তারপর কিছুদিন গ্রাম থেকেই যাতায়াত করে শুটিং করেছি। কষ্ট হয়েছে, অনেক বেগ পেতে হয়েছে আমাকে। এখন আপনার মানে পরিবারে মানে কে কে আছে? আপনার সন্তানরা তা কোথায় থাকেন? আমার দুই সন্তান মারা গেছে, একটা স্ট্রোকে আর একটা জামাই পিঠে মেরে ফেলছে। আর একটা মেয়ে আছে ঢাকায় থাকে, একটা বাইং হাউসে চাকরি করে। ওর মেয়ে নিয়ে থাকে ঢাকায়, মেয়েও একটা জায়গায় চাকরি করে। আর একটা ছেলে আছে, বন্দরাতে একটা এনজিওতে কাজ করে। এখন এখানে এভাবে আপনাদের দুজনের জীবন কাটছে? এই আল্লাহ যেভাবে কাটে, এখন আর মানে পাওয়ার কিছু নেই, চাওয়া পাওয়া সব শেষ। কারণ আমি যদি টার্গেট করতাম যে না আমার 20 লাখ টাকা দরকার, পাইলাম 20,000 টাকা, কষ্ট হইতাম। যেহেতু আমার টার্গেট ছিল না, যা পাইছে এনাফ। গ্রামে যেহেতু 20 বছর অতিক্রম করেছেন, এখান থেকে গিয়ে সিনেমায় অভিনয় করেছেন, এখন এই সময় এসে কোনো সিনেমায় আর কাজ হচ্ছে না, বা যেহেতু আপনি একটু আগে বলছিলেন বয়সের কারণে সে আগের মতো লোডটা নেওয়া যাচ্ছে না, তারপরেও আপনাকে মানে অভিনয়ের তো একটা ক্ষুধা থাকে, অভিনয় কাঁদে কিনা আপনার? ক্ষুধা থাকে, অনেকে ডাকেও বলেও, কিন্তু দূরে যেতে মন চায় না। তারপরেও প্রয়োজন একটা আছে, যদি কেউ আশেপাশে কাছে কোথাও নেয়, যাবো, করবো, কাজ করবো। আজকে সকালেই আসছিলেন যে ডিএফপি ডিরেক্টর খুরশেদ আলম এবং তার সহকারী শিবু দাস, ওনারা আসছিলেন সকালের দিকে। দেখে ঠেকে গেছেন, হয়তো শুটিং করতেও পারেন, নাও করতে পারেন। অনেক কথাই বললাম আপনার সঙ্গে। মানে এখন যেহেতু বললেন যে এখনও কাজের আগ্রহ আছে, যদি কাছাকাছি হয়, নতুন করে নতুনভাবে নিজেকে পর্দায় দেখার জন্য কি আসলে মুখিয়ে থাকেন কিনা এখনো? থাকি, এখনো মুখিয়ে থাকি। এখনো যে পুরোনো ছবি টবি আগে যখন টেলিভিশন দেখি ভালো লাগে। সাধারণত আমার ছড়া চরিত্রগুলো যেগুলো, সেখানে বোধহয় এই টেলিভিশন আসলে কর্তন হয়ে যায় আর কি, শর্ট করতে হয়তো। শর্ট করতে করতে দেখা যাতে আমাদের পোর্শন নাই, শুধু মূল পোর্শনগুলো যেগুলো আছে সেগুলো। 650 সিনেমা, মানে এই সিনেমাগুলোতে আপনার কতটুকু সময় আপনি থেকেছেন এই সিনেমাগুলোর মধ্যে? কোনো ঠিক নেই, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এই 2 মিনিট 5 মিনিট করে করে এতগুলো সিনেমায় আপনি কাজ করেছেন, এত সিনেমায় অভিনয় করেছেন। দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়, মাঝে রবি ডুবছে সাঁঝে, দিনটা গেল বৃথা কাজে, এক পা কেবল পারে আছে, এক পা দিছি নাই, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দেব নিকাশ যদি চায়, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আর কারো কাছে চাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, এটা আল্লাহর অশেষ রহমত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার মঙ্গল কামনা করি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন,
সময় টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যে কষ্ট করে আমার এখানে এসেছেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা তো অবশ্যই ভালো থাকেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর রহমতে থাকেন। ধন্যবাদ।